বেশ কয়েকটি কাগজ যেখানে সরকারি প্রতিষ্ঠান এই বাসগুলিকে রিকুইজিশন দিচ্ছে এখানে লোক আনার জন্য। ভাইরে, আপনারা বলে নতুন রাজনৈতিক দল করলেন, আপনাদের দলের নামটা পাল্টাই দিলে অন্য রাজনৈতিক দলগুলির সাথে আপনার পার্থক্য কি থাকলো? মানে রাস্তা থেকে বাস রিকুইজিশন কইরা আপনাদের আসতে হইব? এই লোক সংখ্যা দেখায় আপনারা কি প্রমাণ করলেন? আপনারা বিরাট রাজনৈতিক দল। বিশাল আয়োজনের এই অর্থায়ন বা কিভাবে হয়েছে? এগুলি খুবই অপ্রিয় প্রশ্ন। এই প্রশ্নগুলি আমরা এখনো করতে চাই না, বা আমাদের করতেই হবে। আসলে এই রাজনৈতিক দলের অর্থই সকল অনর্থের মূল, এটা আমরা বহুবার দেখেছি। আশা করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে এসব খরচের উৎস জনতার সামনে তুলে ধরা হবে। তবে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণায় নতুন বন্দোবস্তের একটি দিক তুলে ধরতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার ঘোষণা থেকে কোট করছি, বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। অর্থাৎ মাহফুজের কথা বলছিলাম, মাহফুজের বক্তব্যেরই প্রতিধ্বনি কিন্তু আসলে নাহিদ ইসলামের বক্তব্যে পাওয়া যাচ্ছে। আমরা মনে করি নতুন রাজনৈতিক দলটির আদর্শ আসলে সেইভাবেই হবে। বাংলাদেশ পন্থার সাফল্য অবশ্যই আমরাও চাই, তবে নাহিদদের সতর্ক করতে এখানে আরও একটু যোগ করে রাখি, ডক্টর ইউনূস সরকারের যে কোনো ব্যর্থতার ভার অনেকখানি বইতে হবে জাতীয় নাগরিক পার্টিকে। আর অন্তর্বর্তী সরকারকে কিভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে সেটা কিন্তু আগেই বলে রেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সমন্বয়কদের রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে কবে আবেদন করবে তা জানা যায়নি এখনো। তবে ব্যানারে দলীয় প্রতীক নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন থেকে নিবন্ধন প্রাপ্তি বড় একটি বিষয়। সেক্ষেত্রে আমাদের ইসি সরকারের সবুজ সংকেত ছাড়া যে, মানে সেক্ষেত্রে ইসি সরকারের সবুজ সংকেত ছাড়া যে কাজ করে না সেই কথা তো আমরা মোটামুটি হাসিনার আমল থেকে ইউনূসের আমল সব আমলেই আমরা দেখতে পাচ্ছি। আগের আমলে বিএনপির মিত্র বলেই হয়তো নিবন্ধন পায়নি মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, নুরুল হক নূরের দল, অথচ তখনকার কিংস পার্টি খেত তৃণমূল, বিএনপি ও বিএনএম এর মতো ভুইফোর দল নিবন্ধন পেয়েছিল। এক্ষেত্রে নির্বাচন কমিশন অবশ্য আমাদের মতো আমজনতাকে দেখিয়ে থাকে হাইকোর্ট, কারণ উচ্চ আদালতের নির্দেশের বিষয়টি সামনে ছিল অনেক নিবন্ধনে। একই কায়দায় সদ্যই ফুলকপি প্রতীকে নিবন্ধিত হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি, তাদের নিবন্ধন নম্বর 54। জাতীয় নাগরিক পার্টি কি হতে যাচ্ছে ইসির 55 নম্বর দল। তবে এখানে একটু বলে রাখি, যাহা 54 তাহা কিন্তু আসলে 49, কারণ আগে সরকারের আমলে নিবন্ধন বাতিলের খাতায় পড়া জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাকপা এই 5টি দল এই সরকারের সময় নিবন্ধন ফিরে পায়নি। সেই সময় বঞ্চনায় থাকা এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন পেয়েছে অন্তর্বর্তী আমলে। 5ই আগস্টের পর ক্ষমতা ঘনিষ্ঠ জামাত নিবন্ধন নিয়ে কেবল কিছুটা অস্বস্তির মধ্যে আছে। তারা যে তা ফিরে পাবে তার নানা আলামত তো আছেই। কথা হচ্ছে ফ্রিডম পার্টিকে নিবন্ধন ফিরে পাবে, তারও আলামত কি আছে? 15 আগস্টের লুঙ্গি ডান্স, 32 নম্বরের বাড়ি ধুলিসাদ, মেজর ডালিমের বই ও ভিউ এর রমরমা, নাজার দিবসের প্রত্যাবর্তন, সব মিলিয়ে সময় কি এখন ফ্রিডম পার্টির? আওয়ামী লীগের রাজনীতির দমনে ফ্রিডম পার্টিকে হাতিয়ার হিসেবে ব্যবহারের সংস্কৃতি কিন্তু এদেশে সেই 80-90-এর দশকেও ছিল। সে যাই হোক, আপাতত সবার চোখ বেশি থাকবে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের দিকে। তাদের আবেদন করতে হবে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008 মেনেই। সেক্ষেত্রে 20-22টি জেলা কমিটি, শখানেক উপজেলা কমিটি থাকলেই চলবে। এ যোগ্যতা নাহিদরা অনায়াসেই অর্জন করতে পারবেন বলে আমার বিশ্বাস। এদিকে জুলাই আন্দোলনের অন্যতম এক স্পিরিট ক্যাম্পাস হতে হবে ছাত্র রাজনৈতিক মুক্ত। এটা যদি না হয়, যাতে না থাকে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, এই দাবিটাও সামনে ছিল তখন। অনেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখেই সম্প্রতি খুলনার কুয়েটে ছাত্র শিক্ষক রাজনৈতিক মুক্ত এই সিদ্ধান্ত এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবেও শিক্ষাঙ্গনে দলের লেজ হয়ে থাকা কোনো সংগঠন নাকচ করা হয়েছে। এই অবস্থায় জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন নিয়ে ভাবনা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো দলের লেজ হবে না, এমন ঘোষণা সমন্বয়করা আগেই দিয়ে রেখেছেন। এই অবস্থায় কয়েকজন সমন্বয়ক আবার নতুন ছাত্র সংগঠনের জন্ম দিয়েছেন। এ নিয়ে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হয় সংবাদ সম্মেলন। এভাবে যাত্রা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে আরেকটি সংগঠন। তারাও কারো লেজ হয়ে থাকতে চায় না, তবে জন্মঘণ্টা ছিল খুবই লেজে গোবরে। সংগঠনের ঢাবির আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কমিটিতে নিজেদের অবহেলিত মনে করছে তারা। পরিস্থিতি গড়ায় সংঘর্ষে, মাঠটা যে বেশি খেয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমনকি ছাত্রীরও আক্রান্ত ছিল, সেই ভিডিও ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে ত্যক্ত বিরক্ত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ফেসবুকে পোস্ট করেছেন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ঢাবির পক্ষে, আর রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ের স্তর থেকে উত্তরণ সম্ভব হলো না ঢাবির ঐতিহাসিক পরাজয়ে। উমামাও নিশ্চয়ই জানেন রাজনীতিতে শেষ রায় বলে কিছু নাই, জয় পরাজয় না, এখন কি অবস্থা দাঁড়িয়েছে? উইন উইন। কারণ বৃহস্পতিবার গণতান্ত্রিক ছাত্র সংসদের 222 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সেখানে ঢাবি ছাড়াও 7 কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার নানা রকম পড়ুয়াদের সম্মেলন ঘটেছে। ভুল বোঝাবুঝি শেষ,
এ কথা বলে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু যার জন্য বড় পদ দাবি করে সেদিন একটি বিক্ষোভ হয়েছিল, সেই রিফাত রশিদ নিজেকে ছাত্র সংসদ থেকে সরিয়ে নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক পেয়েছিলেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ। জুলাইয়ে বিজয়ী সমন্বয়কেরা সুনির্বাচিত নাকি স্বনির্বাচিত হচ্ছেন বিভিন্ন সংগঠনে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাদের সবকিছু কি বৈষম্যহীন প্রক্রিয়ায় হচ্ছে, এমন প্রশ্নই তুলেছেন সাংবাদিক ও গবেষক আমিনাল রশিদ। ডেইলি স্টার অনলাইনের বাংলা সংস্করণে থাকা তার লেখা থেকে একটু পড়ি। যে বৈষম্যের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান হলো এবং যারা এই আন্দোলনের সামনে সারিতে ছিলেন তারাই যখন বৈষম্যের শিকার বলে অভিযুক্ত হন এবং অভিযুক্ত হন, সেটি অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়। প্রথম প্রশ্ন হলো, নতুন বাংলাদেশ নির্মাণের জন্য চিন্তা ও কর্মে যে নতুনত্বের ছাপ থাকা দরকার ছিল, কথাবার্তা আচার আচরণে যে অভিব্যক্তিতে যে ধরনের বিনয় ও মাধুর্য কাঙ্ক্ষিত, সেটি কেন তাদের মধ্যে অনুপস্থিত? কেন তারা পুরনো ধারার রাজনীতি, পদ পদবি ও চেয়ারের জন্য মারামারি করবেন? এদিকে শুধু মারামারি বা মব নয়, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি, ধর্ষণ, নানা অপকর্ম ঘটে চলছে দেশে। চাপাতি হাতে পুলিশ সদস্যকে শাসানি দিচ্ছে কিশোর গ্যাং। এমন ভিডিও দেখে ভয়ে আতঙ্কে দিন গুজরান করছেন আমজনতা। কথায় বলে অল্প শোকে কাতর, অধিক শোকে প্রাথর। আর অতি বেশি নিরাপত্তাহীনতার অনুভূতি কি মানুষকে কৌতুকপ্রবণ করে তুলতে পারে? মঙ্গলবার ফেসবুকে এমন এক পোস্ট দিয়েছেন ব্যাংকার ও লেখক ফখরুল আবেদিন মিলন। তার সেই লেখাতে আমরা পড়ি, সন্ধ্যায় দুই কলিগ আসলো বিদায় নিতে আর দোয়া চেতে। জিজ্ঞেস করলাম, দোয়া কি জন্য চাও? একজন বলল, স্যার মিরপুর যাচ্ছি, ছিনতাইকারীরা যেন না ধরে সেজন্য আপনার দোয়া চাই। আরেকজন বলল, স্যার মোহাম্মদপুর যাচ্ছি, চেহারা সুরত ভালো না, পাবলিক যেন আমাকে ছিনতাইকারী না ভাবে। দুইজনকেই দোয়া পরে ফু দিয়ে দিলাম। কি বুঝা গেছে ব্যাপারটা? জনমনে এখন দুই ধারার ভয়। একটা অপরাধী কখন ঝাঁপিয়ে পড়ে সেটা, আর অন্যটি গণপিটুনির। কয়েকটি দিন রাত যখন চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ দফায় দফায় ঘটতে থাকে, তখন মানুষ আবার প্রতিরোধে নামে। পুলিশ কিংবা যৌথ বাহিনী কারো ভরসায় না থেকে নিজেরাই পাহারা বসায়। এমন এক সময় অপরাধীরা জনতার হাতে ধরা পড়লে গণপিটুনির ঘটনাও ঘটতে পারে। গত মঙ্গলবার রাতেই তো উত্তরায় দুজনকে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলে রাখে বিক্ষুব্ধ একদল মানুষ। তারা নাকি ছিনতাইকারী। কথা হচ্ছে, অপরাধী ধরা পড়লে তাকে থানা, পুলিশ, আদালতের হাতে ছাড়তে হবে। আইন তো নিজের হাতে তুলে নেওয়ার জিনিস না। অপরাধ প্রতিরোধ করতে গিয়ে কেউ গণপিটুনি বা মব করতে পারে না, এটাও এক ধরনের অপরাধী, যার দায় নিতে হবে নিরাপত্তা প্রশাসনকেও। কারণ তাদের প্রতি আস্থাহীনতা থেকেই আমজনতা আইনের আশ্রয়ের জায়গাটিতে আর ভরসা পাচ্ছে না। নাজুক এক নিরাপত্তা পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করছেন অনেকে, তবে তিনি পদত্যাগ করবেন বলে মনে হয় না। তিনি পদত্যাগ করবেন এরকম কোনো লক্ষণও আমরা দেখতে পাচ্ছি না। তিনি মনে করছেন তিনি ঠিকঠাকই করছেন, এমন দাবির মুখে তিনি রাত ৩টার সময় একটা সংবাদ সম্মেলন ডেকেছেন। সেটা তো রোববার দিবাগত রাতের ঘটনা। সেই দিন রাত 10টার দিকে বনশ্রীতে ছিনতাইয়ের এক ঘটনায় বিক্ষুব্ধ হয় জনতা। এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি সোনা এবং নগদে 1 লাখ টাকা ছিনে নেন দুর্বৃত্তরা। এই ভিডিও ছড়িয়ে পড়লে বিপাকে পড়েন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাই সেই রাতেই ঠিক মানে শুভ সাদিকের আগেই তিনি আসলে সংবাদ সম্মেলন ডাকেন। সংবাদ সম্মেলন ডাকতে গিয়ে তার কারণ বোঝাতে গিয়ে তিনি সবাইকে বোঝান যে দেখেন, আমরা ঘুমাচ্ছি না, আপনারা যে ঘুমাচ্ছেন না সেটা যে আমাদেরকে দেখাইতে হচ্ছে, সেইটাই হচ্ছে একটা বিরাট প্রবলেম। এবং আপনি আমাদেরকে কি তথ্য দিলেন যেটা মানে প্রেস রিলিজে দেওয়া যেত না? আপনাকে কোট করি, আপনার সেই জায়গা থেকে আপনার কথা ছিল এরকম যে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে, দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা তারা এই কাজে ব্যবহার করছে, এটা কোনো অবস্থাতে করতে দেবে না সরকার, যেভাবে হোক এটা প্রতিহত করা হবে। এই কথা তো আমাদেরকে প্রেস রিলিজ দিয়েও জানাতে পারতেন। আমরা তো জানি যা কিছু দোষ করে সব আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের আমলেও যা কিছু দোষ সব খালি বিএনপি আর জামাতি করতো, অথবা যারা আওয়ামী লীগের বিপরীতে যাইতো, বিপক্ষে যাইতো, তারাই আসলে সব দোষ করতো। এটা তো আর নতুন কোনো কিছু না। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললেই মানুষের মানে এইসব কথা বললে কিন্তু মানে আমরা এগুলি কথা বলতে পারি, কিন্তু এগুলি কথা বললে তো মানুষের ভয় তো কাটে না। জনজীবনে আসার নিরাপত্তা আওয়ামী লীগ করছে নাকি অন্য কেউ করছে সেটা বুঝে বা না শুনে আমজনতার কোনো লাভ নেই, কাজ নেই। ভয়ডরহীনভাবে ঘরের বাইরে বিচরণ করতে চান তারা। কিন্তু একটা মেগাসিটির যে বৈশিষ্ট্য, রাত জেগে থাকা বা 24 ঘন্টায় অনেকগুলি সার্ভিস ওপেন থাকা, সেটা যেন মিলিয়ে যাচ্ছে শহর ঢাকায়। হালে সন্ধ্যার পর রাস্তায় লোকজন কম দেখা যাচ্ছে। অতি জরুরি প্রয়োজন না হলে মানুষ রাতে ঘরের বাইরে পা রাখছে না। কারণ নিরাপত্তার কথা বলে খোদ পুলিশ ঘোষণা দিয়েছে ঢাকা সিলেট পুরনো মহাসড়কের 13 কিলোমিটার অংশে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকবে। বাস ডাকাতের ভয়ে কি এমন ঘোষণা? এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কারে কবিতার মতো ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো আর লাগে না। আমাদের পদযুগল পরিচ্ছন্ন রাখতে যেমন জুতাটাই লাগবে, অন্য কোনো কিছুতে হবে না, তেমনি জননিরাপত্তা নিশ্চিতে অপরাধীকেই ধরতে হবে। কে কখন কীভাবে ষড়যন্ত্র করছে এসব বলে কোনো ফায়দা হবে না, হবে শুধু সস্তা রাজনীতি। আগের আমল থেকেই চলছে এই ট্যাগিং সংস্কৃতি, শুধু অন্যের কাঁধে দোষটা তুলে দিয়ে নিজের দায়মুক্ত থাকার প্রবণতা। কিন্তু সরকার যারা, দায়টা তাদেরও নিতে হবে, তাদেরই নিতে হবে, আসলে তাদেরও না, তাদেরই নিতে হবে। তৌহিদি জনতার ব্যানারে মুক্ত স্বাধীন ভাঙাভাঙি চলবে, কিশোর গ্যাং লাই পাবে, রাজপথে যা ইচ্ছা তাই চলবে দিনভর। আর এসব দেখে দেখে চোর, ডাকাত, ছিনতাইকারী হাত পা গুটিয়ে বসে থাকবে, তা কি হতে পারে? কিন্তু সরকার তো নরম আর কোমল কেন? আসলেই কি তারা নরম? অপারেশন ডেভিল হান্ট নামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দমনে তো তারা কম যাচ্ছে না। জননিরাপত্তা
নিয়ে তবে এই উদাসীনতা কেন? এই উদাসীনতা নিয়ে কিন্তু অনেকের মনে আশঙ্কা দেখা দিয়েছে। আমরা অনেকের মনেই আমরা দেখতে পাচ্ছি যে এই আশঙ্কা, এরকমও আশঙ্কা রয়েছে যে মানে সেনাবাহিনী ক্ষমতা দখল করবে কিনা, সেনাবাহিনী ক্ষমতা দখল করলে ভালো হবে কিনা, আমরা আরেকটি মার্শালও চাই কিনা, আমরা কি এরকম স্লোগান রাজপথে দেখতে পাবো কিনা, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার জাতীয় থিং, অথবা অন্য কোনো জায়গায় অন্য কেউ কি আসলে কোনো সুবিধা নিবে? জনমনে নানা প্রশ্ন উদয় হচ্ছে, নানা শঙ্কা তৈরি হচ্ছে। বিষয়টি কাজ করতে পেরেছে সেনাপ্রধান। ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর যখন অনিশ্চিত একটি পরিস্থিতি, তখন একটি অন্তর্বর্তী সরকার গঠনে মুখ্য ভূমিকায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর